অসুস্থ শরীর নিয়েও সংসারের সমস্ত কাজ সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে নিলাম, সাথে রান্নাবান্নাও করে নিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখো নিজে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম, নিজের হাতে লাগানো গাছ থেকে কয়েকটা সবজি তুলবো। তো দেখা যাক কি কি তুলতে পারি। তার আগে দেখো আমার ঘরের সামানটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দুই একটা করে ফুলের গাছ প্রত্যেকদিন লাগাইতে লাগাইতে মাশাআল্লাহ কয়েকটা ফুলের গাছ হয়ে গেছে। তো গ্রামে থাকার কিন্তু অনেক সহায়, অনেক সুবিধা। তো সুবিধাগুলো কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অসুস্থ শরীর নিয়েও আমি সংসারের কাজগুলো কিভাবে করলাম সেগুলো কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। তো আমার কিন্তু শরীরটা অসুস্থ প্রায় 3 দিন থেকে, সর্দি কাশ জ্বর অনেক। তো তারপরেও তো সংসারের কাজে তো থেমে থাকা যায় না, সংসারের কাজ করতে হয় যেহেতু একার সংসার। তো একার সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়, কেউ করে দেয় না। তার জন্য শুয়ে বসে থাকলে কিন্তু কাজ চলে না। তো যাই হোক দেখো এই যে নিজের হাতে গাছ লাগাইছি, আর সেই গাছ থেকে দেখো এই যে বটবটি তুলে নিতেছি। এগুলো আলু দিয়ে আজকে ভাজি করব। তো এরকম সবজি নাই ফ্রিজে, আলু টমেটো ছাড়া আর ফ্রিজে ওইরকম কোনো সবজি ছিল না, যার জন্য আজকে বাইরে বের হয়ে আসলাম সকালেই। আর আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না আগে সেরে নেই, তোমরা তো জানোই। তো যার জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমার এগুলা একটা টেনশন থাকে, প্যারা থাকে যে কি রান্না করব কি না করব। আর এগুলো কিন্তু আমি রাতেই বেশিরভাগ সময় আর কি ভেবে রাখি, রাতে ঘুমানোর সময় আমি ভেবে রাখি যে আল্লাহ বাঁচিয়ে রাখলে তারপরের দিন আমি কি রান্না করব। তো ভেবে চিন্তে রাখলে কিন্তু সময় লাগে না রান্না করতে। তো যাই হোক বটবড়ি গাছ থেকে কয়েকটা বটবড়ি তুলে নিলাম ভাজি করার জন্য। আর এখান থেকে দেখো 2টা বেগুন ছিঁড়ে নিলাম গাছ থেকে। আরও অনেকগুলা বেগুনি আছে কিন্তু আমার 2টারই প্রয়োজন, তো যার জন্য 2টাই তুলে নিলাম। আর গ্রামে থাকলে এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় আর কি, নিজের হাতে গাছ গুছালি লাগা যায়। আর গ্রামে কিন্তু মানুষের মাটি সম্পত্তি একটু বেশি থাকে, টাউনে কিন্তু একটু মাটির মধ্যে বাড়ি ঘর করা হয়। আর তারা ছাদ বাগান করে, কিন্তু ওরকম আর কি হয় না। ছাদ বাগান কিন্তু যেরকম আমরা গ্রামে চাষবাস করলে হয় ওরকম কিন্তু হয় না। আর সবারই কিন্তু এই শখটা থাকে না, কিন্তু গ্রামের মানুষের কিন্তু এই শখটা থাকে, নিজে না করলেও কামলা দিয়ে বা মানুষ দিয়ে কিন্তু এই কাজগুলা করে তারা। তো যাই হোক গ্রামে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, যেগুলো ধরো এই যে শাক সবজি নিজের হাতে লাগিয়ে খাইতে পারি। আবার নিজের শরীরকে নিয়ে অতটা টেনশন করতে হয় না যে নিজের শরীর কি হইতেছে না হইতেছে, জিম করতে লাগবে, এটা করতে লাগবে, ডায়েট করতে লাগবে। কারণ তারা সারাটা দিন খাটাখাটনি করে, এতে করে তাদের শরীরটা কিন্তু এমনিতেই ফিট থাকে। তাদেরকে আবার এক্সট্রা করে জিম করতে হয় না, ডায়েট করতে হয় না। এই একটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো উপকারের আর কি দিক গ্রামে থাকার। আর টাউনে যারা থাকে তারা কিন্তু সবসময় ঘরে বসে কাজকর্ম অতটাও থাকে না, ঘরের কাজকর্ম ওগুলা কিন্তু নর্মাল কাজকর্ম, ওগুলা কিন্তু অতটা কষ্টকর কাজকর্ম হয় না। ওগুলা কিন্তু আর কি শরীর ঘামানোর মতো কাজকর্ম না, জাস্ট রান্না বান্না ঘর দুয়ার গুছানো, এই কাজগুলা কিন্তু নর্মালি কাজকর্ম, এগুলা কিন্তু সবাই করে। এগুলা করলে কিন্তু শরীরের আর কি ওয়ার্কআউট বা জিমের কাজটা হয় না। কিন্তু যারা আমরা গ্রামে থাকি আমরা ওরকম কাজকর্ম করি না, ওরকম খাটাখাটনি করি না। কিছু মানুষ আছে যারা সব সময় সারাটা দিন রোদে পুড়ে অনেক কাজকর্ম করে, একদম ঘাম ঝরতে ঝরতে তাদের শরীরে এক প্রচুর পরিমাণে মনে হয় শরীরে ওরকম এনার্জি থাকে না, বা ওরকম স্বাস্থ্য বাড়ার বা ওরকম কিসের আর কি চান্স থাকে না। তো তাদের শরীরটা কিন্তু এমনিতেই ফিট থাকে, আমি অনেকেরই দেখি। আর তাদের বেমার আজারও হয় না, একদম রোগ ব্যাধি মুক্ত থাকে। একদম 80 বছর হয়ে গেছে তারপরেও দেখতেছি যে তাদের কোনো ডায়াবেটিস নাই, কোনো হার্টের প্রবলেম নাই, কোনো কিডনির প্রবলেম নাই, কোনো কিছু নাই, প্রেশার নাই। কারণ কি বলতো, সারাটা দিন খাটাখাটনি করে তারা। তাদেরকে এক্সট্রা করে জিম করতে হয় না, তাদেরকে খাবারের টেনশন করতে হয় না যে আজকে এটা খাবো কালকে ওইটা খাবো, এখন এটা খাওয়া যাবে না, তেল কম করে খেতে হবে, ঝাল কম খেতে হবে, বয়েল সবজি খেতে হবে, এগুলো টেনশন তাদের করতে হয় না, কারণ তারা সারাটা দিন কষ্ট করে। আর কষ্ট করার শরীর কিন্তু এমনিতেই ফিট থাকে। তো যাই হোক আমরা কিন্তু অতটাও করতে পারি না, তারপরেও চেষ্টা করি একটু কষ্ট করার জন্য, একটু কাজকর্ম করে খাওয়ার জন্য। আর এতে করে দেখা যায় শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে। আর মাঝে মধ্যে জ্বর সর্দি এগুলো কিন্তু হবেই, কারণ মানুষ আমরা, আমাদের শরীরটা মাটি রক্ত মাংস দিয়ে বানানো। তো এই বেমার আজারগুলো কিন্তু মাঝে মধ্যে হবে, কিন্তু ভবিষ্যতে যাতে শরীরটা সুস্থ থাকে ভালো থাকে তার জন্য সবসময় কিন্তু একটু কাজে কর্মে লেগে থাকাই ভালো, শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য। তো যাই হোক দেখো সকালে রান্না বান্না আগে করে নিছি আমি, একদম বটবটি আলু ভেজে নিছি, আর সবজি একটা রান্না করে নিছি, টমেটো আলু বেগুন, তারপরে আর কি দিছিলাম মনে নাই ঠিক। তো ওগুলা দিয়ে
দিয়ে একটা মাছ দিয়ে সবজি রান্না করছি দুপুরের জন্য। এগুলো রান্না করে রেখে ছেলেকে দেখো এদিকে ভাত খাইয়ে দিলাম, আর ওকে আজকে হয়তো আমি ভাত ফ্রাই করে দিলাম টিফিনে। কালকা রুটি দিছিলাম, তার আগের দিন মনে হয় বিরিয়ানি দিছিলাম, তো আজকে দিলাম ভাত ফ্রাই করে। আর ওই বলতেছিল যে মা আমাকে ভাত ফ্রাই করে দাও, অনেক দিন থেকে আর কি ভাত ফ্রাই করে দেওয়া হয় না। আর আমার ছেলে কিন্তু মার্শাল্লাহ ভাত ফ্রাই অনেক পছন্দ করে। তোমরাও কিন্তু দেখছো, আগে অনেক ভিডিওতে দেখছো ওদের, মানে ওকে কিন্তু মাঝে মধ্যে বেশিরভাগই ওকে আমি ভাত ফ্রাই করে দিই, কারণ ওর আবদার থাকে, ওর তরফ থেকে আবদার করে রাখে রাতেই, মা কালকে আমাকে ভাত ফ্রাই করে দিও। তা না হলে কি খায় বলো তো, পাস্তাটা অনেক পছন্দ করে। কিন্তু ওর স্কুলে অতটা অ্যালাউ করে না, সপ্তাহে যদি একদিন নিয়ে যায় কিছু বলে না, কিন্তু 2-3 দিন নিলে কিন্তু খেতেই দেবে না, অনেক গালাগালি করবে, আর প্যারেন্টসকে কিন্তু এটা কমপ্লেন করবে, যার জন্য কিন্তু দেওয়া হয় না। মাঝে মধ্যে আমি হঠাৎই দিই। তো যাই হোক, ওকে টিফিন দিয়ে ওকে স্কুলে রেডি করে বের করে দিলাম একদম। ওর আব্বু ওকে নিয়ে গেলো স্কুলে। তারপরে দেখো মেশিন থেকে কাপড়গুলো বের করে নিলাম, যেহেতু আমার রান্নাবান্না হয়েই গেছে, তো এখন কাপড়গুলো শুকিয়ে দেব। আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা দিন কাজকর্ম করি, একটু সময়ও মানে বসে থাকি না, যখনকার কাজ তখন করে নিলে কিন্তু কাজের চাপটা থাকে না, কাজের চাপ কমে যায়, আর দেখবা যে ঘর বাড়িও পরিষ্কার থাকে। আর নিজের চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এমনিতেই কিন্তু নিজের শরীরটাও সুস্থ মনে হয়, ভালো লাগে, ব্রেন মানসিক শান্তি পাওয়া যায়, আর মনেও একটা আলাদা করে শান্তি পাওয়া যায়, আর শরীরটাও ভালো লাগে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা দিন সকাল থেকে একদম 10টা পর্যন্ত, টানা 10টা পর্যন্ত এইভাবেই কাজ করি, একটার পর একটা কাজ করে ফেলি। খাবারের পরেই কিন্তু আমি থালি বাসনগুলো ধুয়ে নেই, রান্নাবান্নার পরেই আমি থালি বাসনগুলো ধুয়ে নেই, ওগুলো আর জমিয়ে রাখি না। ওগুলো জমিয়ে রাখলে দেখবা যে কাজ আরও বেড়ে যায়, মনে হয় আরও একটা দুইটা করে অনেকগুলোই বাসন হয়ে যায়। আর যখনকার বাসন তখনই যদি ধুয়ে ফেলো, তাহলে কিন্তু দেখা যায় একদম পরিষ্কার, আর কাজও কিন্তু বাড়তি কাজ হয় না। আবার বিছানা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ঝটপট করে বিছানাটা তুলে নিলে, পরিষ্কার করে নিলে দেখা যায় যে বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু মনে হয় সম্পূর্ণ রুমটাই পরিষ্কার লাগে, আর বিছানাটা এলোমেলো থাকলে সম্পূর্ণ রুমটাই কিন্তু এলোমেলো দেখা যায়। তো এতে করে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানাটা তুলে নিলে ভালো হয়, আর যেটা আমি প্রত্যেক দিন করি। তোমাদের ভাইয়া মেয়ে সবাই ঘুম থেকে ওঠার পরই কিন্তু আমি দৌড়ে যাই আগে বিছানাটা পরিষ্কার করে রেখে আসি। এতে করে যখনই আমি বেডরুমে ঢুকি আমার অনেক ভালো লাগে, মনে হয় ঘরটা একদম পরিষ্কারই আছে। আর বিছানাটা যদি এলোমেলো থাকে, মশারি বালিশ সবকিছু যদি এলোমেলো হয়ে থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে, আর মনে হয় অনেক কাজ পড়ে আছে, কখন করব এরকম। আর যেহেতু নিজের একার সংসার নিজেকেই করতে হয়, তো এইভাবেই একটা একটা করে থাকি। এতে করে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর আমারও ভালো লাগে। আরও বাড়তি আমি সময় পাই বসে থাকার জন্য, একটু মানে মোবাইল ঘাটাঘাটি করার জন্য, মেয়েকে একটু সময় দিতে পারি খেলনা দেলনা নিয়ে খেলার জন্য। যেহেতু ছোট্ট একটা মেয়ে আমার, ও কিন্তু বাইরে যায় না ওরকম, সবসময় বাড়িতেই থাকে, ঘরেই থাকে, দুই মা মেয়ে সারাটা দিন ঘরের মধ্যে থাকি। আর ছেলে তো স্কুলে যায়, ও আসে 2টায়। আর তোমাদের ভাইয়ার তো দেখাই মেলে না, দুপুরে কখন এসে ভাত খেয়ে যায় আমি বলতেই পারি না, কারণ দুপুরে ভাত টাত খাওয়ার পরে ছেলে মেয়েকে ঘুম পাড়াই আমি 3টার ওইদিকে, তো ওদের সাথে আমি একটু শুয়ে থাকি। তো আমি বেডরুমে থাকি, তোমাদের ভাইয়া এদিকে এসে গোসল টোসল করে ভাত খেয়ে চলে যায়, আবার আমি কিন্তু কিছুই বলতে পারি না। আর উনিও আমাকে ডাকে না, আমিও মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ি ছেলে মেয়ের সাথে, তার জন্য। তো এইভাবে সারাটা দিন কাজ করলে কিন্তু যখন একটু মানে বিছানায় শরীরটা দেওয়া যায়, তখন কিন্তু এমনিতেই ঘুম চলে আসে। আর বিকালে একটু ঘুমাইলে আমার অনেক ভালো লাগে, মনে হয় ফ্রেশ লাগে মাইন্ডটা, শরীরটাও সুস্থ লাগে। যেহেতু একটু কাজকর্ম বেশি করি আমি, মনে হয় মানুষ বলে যে তুই একটু বেশি কাজকর্ম করিস, ঘরবাড়ি একটু বেশি পরিষ্কার রাখিস। আসলে আমি রাখতে পছন্দ করি, এটা কেউ বললেই কি না বললেই কি, আমার এটা হ্যাবিট। আমি এটা না করলে ভালো লাগবে না, মানুষ বললেও করব না বললেও করব, কারণ নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত। তো আমি এটাই মনে করি, তো যার জন্য আমি যেটা ভালোবাসি, আমি যেটা করতে ভালো লাগে আমার কাছে, আমি যেটা করে ভালো থাকতে পারি সেটা আমাকে করতেই হবে, মানুষের কথা চিন্তা করে আমার লাভ নাই। কেউ এসে বলে এত কাজকর্ম কেউ করে নাকি, একটু কম করে কাজ করলেই তো হয়, কিন্তু না ভাই, তোমাদের কথা শুনে আমার কাজ হবে না, কারণ এগুলা করলে আমি মানসিক শান্তি পাই, তোমরা বুঝবা না এটা। তো যাই হোক আপুরা, তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই কথা বললাম না, তোমরা কিন্তু সবাই আমার কাজকর্ম দেখে অনেক ভালোবাসা দাও, অনেক ভালো লাগে তোমাদের কথাগুলো শুনে, কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারি তোমরা অনেক ভালোবাসো আমাকে, আমার কাজকর্মকে, যার জন্য আমার ভিডিওগুলো দেখো। কিন্তু ইদানিং 2 দিন থেকে দেখতেছি আমার ভিডিওতে একদমই ভিউজ নাই, জানি না কেন, এটা কি সবার সাথেই হইতেছে নাকি খালি আমার সাথেই হইতেছে, আমি
আমি বুঝতে পারতেছি না। তারপরেও আজকে আবার ভিডিও এডিট করে ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি, দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। তো এরকম সুন্দর যদি দেখা যায় তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগে, কও তোমরা নিজেই বলো। তো যাই হোক, দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম। এখন আমি চলে যাব বেডরুম না সরি ড্রয়িং রুমটা একটু ঝাড়াঝাড়ি করে নেই। আর এমনিতেই কিন্তু আমার ড্রয়িং রুমটা পরিষ্কারই থাকে, কারণ এই রুমটাতে সারাদিনে আমরা কেউ বসিও না, একটু শুইও না। বেশিরভাগ বেডরুমে থাকা হয় আর কিচেনে ডাইনিংয়ে থাকা হয়। তো এই রুমটা কিন্তু সবসময় ফাঁকাই থাকে, যদি মানুষ টানুষ আসে সেই রকম তো মানে তাহলেই কিন্তু এই রুমটাতে বসে। আর আমাদের ড্রয়িং রুমটা কিন্তু একদম মিডিল পয়েন্টে, তারপরেও কিন্তু আমরা সারাদিন এখানে বসি না, কারণ আমরা একটু রেস্ট নিতে চাইলে আমরা একদম বিছানায় গিয়ে একটু রেস্ট নেই, এখানে সোফায় বসে রেস্ট নেই না। যদি মানুষ আসে তাহলে বসে, আর আমার ভাই আসলে থাকে বেশিরভাগ এই রুমটাতে, তখন একটু থাকা হয় বসা হয় এরকম। তো ড্রয়িং রুমটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখারই রুম, এখানে বসে আড্ডা মারা বা রুমটা এলোমেলো করে রাখার কোনো মানেই হয় না আমি মনে করি। এই রুমটাতে যেহেতু গেস্ট রুম, এখানে মানুষ আসলে একটু বসতে দেওয়া হয়, একটু সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু ভালো লাগে। তো দেখো ঝাড়াঝাড়ি করতে করতে উপর থেকে ফুলের টবগুলো আর কি পড়ে গেছিল, তারপরে আবার ওগুলা ঠিক করলাম। তো এগুলা কিন্তু আমি মাঝে মধ্যে পরিষ্কার করে মুছে নিই খুব সুন্দর করে। এত ভিতরে বাড়ি করার পরেও না কোথায় থেকে যে ধুলিবালু চলে আসে আপুরা, আমি মানে কিছুই বুঝতে পারতেছি না। তো যাই হোক, ধুলিবালি আসবেই, কারণ গাছগুছালি আছে চারপাশে। রাস্তার ধুলিবালি না আসলেও গাছগুছালির থেকে কিন্তু ধুলিবালি উড়ে আসে। আর মানুষ যেহেতু কাজ করে, মানে গ্রামের মধ্যে আমাদের বাড়ি, আশেপাশে মানুষ ধানের কাজ করে, মাখের কাজ করে, এটা ওটা, মানে সবাই যেহেতু গৃহস্থ মানুষ এখানকার, তো অনেক কাজকর্মই করে, সেগুলার ধুলিবালি উড়ে আসে। আর ধুলিবালি আসবেই, যত ভালো জায়গায় বাড়ি করো না কেন ধুলিবালি থাকবেই, যেহেতু পৃথিবীটাই ধুলিবালু দিয়ে বানানো। তো যাই হোক, এগুলা মাঝে মধ্যে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করলে পরিষ্কার থাকবে না। তো এই কাজগুলা কিন্তু মাসের মধ্যে যদি তোমরা 2 দিনও করো, তারপরেও দেখবা ঘর বাড়ি অনেক পরিষ্কার থাকবে। আর যদি একদমই না করো, একদম ছেড়ে দাও যে করবোই না, আস্তে আস্তে থাক, তাহলে কিন্তু তোমাদের আর ঘর বাড়ি থাকবে না, গোয়ালে পরিণত হবে কয়দিন পর। তো যাই হোক, একেবারে তো করা যায় না একদিনে যে একদম সব পরিষ্কার করবা, এটা কিন্তু না। একদিন ধরো ঘরের ফার্নিচারগুলো সব কিছু মুছে নিলাও মাসের মধ্যে 2 দিন, আবার দেখা গেলো জিনিসপাতিগুলো খুব সুন্দর করে মাসের মধ্যে 2 দিন মুছলা, তাহলেই কিন্তু দেখবা তোমাদের ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, আর কেউ কিছু বলতেও পারবে না যে নোংরা বা লেত্রা এরকম। আর নিজেরও কিন্তু ভালো লাগে, এটা আসলেই ভালো লাগে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখবা নিজে নিজেই ফিল করতে পারবা অনেক ভালো লাগে। তো ড্রয়িং রুমটা পরিষ্কার করতে করতে আমার মামুনিটা ঘুম থেকে উঠে পড়লো। তো ভাবলাম যে উঠে পড়ছে যেহেতু, ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করার জন্য আসলাম। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ একটু নোংরা হয়েছিল, ওইটা মানে মেশিনে দিয়ে দিলাম, কালকে ধোয়া হবে, আজকে আর হবে না। আজকে সকাল সকালে কাপড়গুলো বের করে আমি শুকিয়ে দিছি। তো এখন দিয়ে রাখলাম, রাতে আবার ধুয়ে তারপরের দিন শুকিয়ে দিব। তো সারাদিনে যে কাপড়গুলো জমা হয় ওগুলো কিন্তু সব আমি মেশিনে রেখে দেই, আর রাতে কিন্তু ধোয়ার জন্য দিয়ে দেই। আর সকালে ঘুম থেকে উঠেও মানে শুকিয়ে না দিতে পারলেও প্রায় 8টা সাড়ে 8টার দিকে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে দিই, মানে যখনই দেখি রোদ উঠে গেছে তখনই কিন্তু শুকাইতে দিয়ে দিই। আর এই তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। দেখো এই সুন্দর জিনিসটা দেখলে কিন্তু ভালো না রাখবে কার বলো? এত সুন্দর করে যখন সাজিয়ে গুছিয়ে রাখা যায় তখন কিন্তু এমনিতেই ভালো লাগে। তো এখানে এখন বসে থাকলেও ভালো লাগবে, শুয়ে থাকলেও ভালো লাগবে, যা করব তাতেই ভালো লাগবে। আর আমার এলোমেলো জায়গায় একদম বসতেও ভালো লাগে না, আমাকে যদি ওখানে মাংস দিয়ে ভাত খেতে দাও তাও আমি টেস্ট পাবো না পুরা, এটা যেটা আমার জেনুইন কথা, মানে আমি মানুষটাই এরকম। তো যাই হোক, আমি যেখানেই যাই যদি নোংরা পোংরা দেখি আমি আগে পরিষ্কার করব তারপরে বসবো সেখানে এরকম। তো যাই হোক, বিছানা পরিষ্কার করে উঠার সাথে সাথে আমার আম্মুটা এত কান্নাকাটি করতেছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে একটু মোবাইল দেখবে, মানে ওর অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখতে। এখন অনেক আপুরে আমাকে বলবা যে আপু তুমি অত ছোট বাচ্চাকে মোবাইল দিও না। আপু আসলে আপুরা তোমরা একদম ঠিক বলবা, আর আমিও কিন্তু ভালো করে আর কি জানি বুঝি, ছোট ছোট বাচ্চাদের মোবাইল দেওয়া একদমই ভালো না। আমি এটা মানে কি আর বলবো আপু, এরকম হয়ে গেছে আমার মেয়েটা, এখন আমি মোবাইল না দিলে ও এমন করে কান্নাকাটি করে, এত মারামারি করে আমার সাথে, আমাকে ধরে মারবে এরকম। তো উপায় না পায় কিন্তু ওকে একটু করে মোবাইল দেই আমি, হাইয়েস্ট হলে 5 মিনিট দেখবে, দেখার পর নিজে নিজে রেখে দেয়।
তো মানে ও একটু দেখবে ওর নেশা আর কি, 5 মিনিট দেখবে, দেখবো কি মোবাইলটা অফ করে মানে র্যাকের মধ্যে রেখে দিতেছে, রেখে দিয়ে ও তখন খেলাধুলা স্টার্ট করে দেয়। তো যার জন্য কিন্তু আমি একটু সময়ের জন্য আর কি চুপ করানোর জন্য দিয়ে দিই, উপায় নাই, উপায়হীন হয়ে যাই আমি। বাইরে নিয়ে গেলেও ও চুপ হয় না, কান্নাকাটি করতেই থাকে। ওকে নিয়ে যদি একটু ঘোরাঘুরি করি, এটা ওটা দেখাই, এরকম জিদ হয়েছে মানে ওইটা ভুলবেই না ও, ওইটা যেটা মনে হয়েছে আর ওইটা ওকে করতেই হবে, তারপরে শান্তি। এরকম আমি বুঝতেছি না মেয়ে মানুষের এত জিদ হলে কেমন হবে। আর মানে আদরে আদরে এরকম হয়ে গেতেছে, ওর আব্বু অনেক আদর করে, আমিও। আর এত ছোট বাচ্চাকে কি গাইল বা মারামারি করা যায় বলো? তো ওকে তো আদর করেই মানুষ করতে হবে এখন, ছোট যেহেতু। তো একটা দুইটা কথা আর এইভাবে শুনতে হয়। আর মোবাইলটা বেশিক্ষণ দেখে না, হাইস্ট হলে 5 মিনিট 10 মিনিট দেখবে, তারপরে রেখে দেবে। আর এখনকার বাচ্চাদের কথা আপুরা কি বলবা, যেহেতু মা বাবা সবাই সবসময় মোবাইল নিয়েই আমরা থাকি, তো বাচ্চা কাচ্চা দেখেই তো শিখে। তো যখন দেখে যে মা বাবা সবসময় মোবাইল নিয়ে থাকে, কেন আমরা দেখবো না? আর যেহেতু ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর কার্টুন বা ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায়, ওগুলা কিন্তু ওরা এমনিতেই মানে দেখে অনেক সুন্দর একটা মানে ওদেরও ভালো লাগে এরকম। তো যাই হোক, দেখো এখানে আমি কি করলাম, মানে বালিশের ওয়ারটা খুলে ধোয়ার জন্য রেখে দিলাম। আর এই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে ফেললাম, আর এটা পেরে নিলাম এখানে। আর একটা আমার নাইটি ছিল, একদম নতুন নাইটি আপুরা, আমি একদম পরি নাই, মানে মনে হয় 1 মাসের মতো পরছি, এত মোটা কাপড়টা। আর মিটার কাপড় মানে কিনে বানাইছিলাম, প্রায় 500 টাকার মতো পড়ছিল নাইটিটা বানাইতে। 3 মিটার কাপড় কিনছিলাম 350 টাকা দিয়ে, আর বানাইতে মজুরি নিছিল প্রায় 150 টাকার মতো। তো সব মিলিয়ে 500 টাকার মতো পড়ছিল, কিন্তু আমি 1 মাস পরতে পারছি। মানে পরার পর অনেক গরম লাগে, আর কলার দিয়ে যেহেতু বানাইছিলাম একদম পরতে পারি না, ঠান্ডার দিনেও পরতে পারি না, এত খারাপ লাগে পরলে, এত টাইট হয় আমার শরীরে, এত টাইট ফিটিং হয়। আর অত ফিটিং কাপড় পরতে কিন্তু ভালো লাগে না। তো যার জন্য ওইটা কেটে রেখে দিলাম, ভাবলাম যে ওই বালিশের কভার বানাবো। বালিশটা যেহেতু কভারটা একটু নষ্ট হয়ে গেছে, আর কাপড়টা যেহেতু খুব ভালো একদম মোটা কাপড়ের, ওইটা দিয়ে বালিশের কভারটা যদি বানাই অনেক দিন টিকবে, মানে নষ্ট হবে না, ছিঁড়বেও না। আর নাইটিটাও কিন্তু নষ্ট করা হলো না। তো মাঝে মধ্যে কিন্তু এরকম আমাদের বুদ্ধি কিছু খাটাইতে হয় সংসারের কাজে। তো এই যে দেখো নাইটিটা ফালাইয়া না দিয়ে আমি কাজে লাগিয়ে মানে ফেলাইলাম। তো এখন এটা কেটে কুটে রেখে দিলাম, যখন পারবো আমি একটা দর্জির কাছে নিয়ে যেয়ে আর কি সেলাই করে নিয়ে আসবো। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রায় 3-4টার মতো দর্জি আছে, তো একটার কাছে নিয়ে গেলে সেলাই করে দেবে, 20 টাকার মতো নেবে। আর আমারই কিন্তু মেশিন আছে, কিন্তু মেশিনটা নষ্ট হয়ে আছে, যার জন্য কিছুই সেলাই করতে পারি না। তোমাদের ভাইয়া 2 দিন করে ঠিক করে দিল, 2বার করে মিস্ত্রি ডেকে এনে ঠিক করে দিল, তারপরেও ঠিক হয় না। মানে একটু সেলাই টেলাই করার পর দেখা যায় যে আবার নষ্ট হয়ে যায়, মানে সেলাই ধরে না, এই একটা অবস্থা। দেখো রান্না বান্না সবকিছু করে ফেলছি, সব কাজকর্ম শেষ। এখন দেখি তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, বলতেছে যে আমি এই ধুবড়িতে যাব, রাতে আসতে অনেক রাত হবে, 2টা-3টাও বাজতে পারে, তো তুমি কি রান্না করবা আবার রাতে, যার জন্য আমি বাজার করে নিয়ে আসলাম। তো এখানে কাঁচামরিচটা বের করে রাখলাম, একটা কলার থোর আনছে, একটা কচু আনছে, একটা কুমড় আনছে, আর অনেকগুলা মাছই আনছে, প্রায় 1 কেজির মতো মাছ আনছে, বড় মাছ। এটা মানে ভালো মাছ, অনেক ভালো, কিবা মাছ বলতে পারি না, কমল কাট হবে হয়তো। তো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন রেখে দিব, কারণ আমি দুপুরের জন্য রান্না বান্না করে নিছি, এখন আর কিছুই রান্না করতে ইচ্ছা করতেছে না। তো এগুলা ভাবছি যে রাতে রান্না করব। আর রাতে তোমাদের ভাইয়াও কিন্তু ভাত খাবে না, 2টা-2:30টার সময় আসলে কিন্তু আর ভাত খাওয়াই হবে না ওর। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, আল্লাহ হাফেজ।